হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি এনামুল। আজকে আমি তোমাদের প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থানের সেকেন্ড পার্ট শুরু করব। চলো শুরু করা যাক। আচ্ছা, সেকেন্ড পার্ট শুরু করার আগে আমরা ফার্স্ট পার্টে কি কি পড়েছি একটু দেখে নেওয়া যাক। আমরা ফার্স্ট পার্টে কি পড়েছি না, কার্বন যৌগ সম্পর্কে পড়েছি। কি দেখেছিলাম আমরা? কার্বন যৌগ কি দেখেছিলাম? প্রকৃতিতে বিভিন্ন অবস্থা রয়েছে। যখন একবার দেখলাম যে কি মুক্ত অবস্থা রয়েছে, অর্থাৎ কার্বন পরমাণু কারোর সঙ্গে যুক্ত না হয়ে একাই যখন ছিল, তখন কি দেখেছিলাম না, হিরে, গ্রাফাইট। আবার কি দেখেছিলাম না, আমরা কার্বনকে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় দেখেছি। মানে কি, কার্বন পরমাণু একাধিক মৌলের সঙ্গে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করছিল, যেমন আমরা দেখেছিলাম কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন গ্যাস তৈরি হয়েছিল। আবার দেখলাম কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড নানান রূপে ব্যবহার হয়েছিল। তারপরে কি দেখেছি আমরা না, কার্বন চক্র দেখেছিলাম। কার্বন চক্রে কি দেখেছি যে পরিবেশ থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড রূপে কিভাবে কার্বন কি হয়েছে, অপসারণ হয়েছিল। আবার কি দেখেছি আমরা না, পুনরায় এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন রূপে কিভাবে পুনরায় আবার পরিবেশে সংযোজন হয়েছিল। তারপর কি দেখেছিলাম আমরা না, বহুরূপতা দেখেছিলাম। বহুরূপতা দেখেছিলাম সালফার, ফসফরাস, অক্সিজেন, কার্বনের বহুরূপতা দেখেছিলাম। যেহেতু আমাদের অধ্যায়ের মধ্যে কার্বনের বহুরূপতা রয়েছে, তাই আমরা কার্বনের বহুরূপতায় কি দেখেছিলাম? রূপে না, দুটি ভাগ ছিল। একটা কি ছিল না, নিয়ত আকার, অর্থাৎ যে যে নির্দিষ্ট জ্যামিতিক স্ট্রাকচার গঠন মেনে গঠিত হয়েছিল যারা, যেমন দেখেছিলাম হিরে, গ্রাফাইট। আবার কি দেখেছিলাম? অনিয়ত আকার দেখেছিলাম। অনিয়ত আকারে কি দেখেছি? যে নির্দিষ্ট স্ট্রাকচার গঠন মেনে গঠিত হয় না, এলোমেলো ভাবে গঠিত হয়েছিল। যেমন কি দেখেছিলাম আমরা সেখানের মধ্যে কোক, গ্যাস, গ্যাস কার্বন, চারকোল। আর এরপরে কি দেখেছি আমরা না, চারকোলের অধিশোষণ ধর্ম দেখেছিলাম। চারকোলের অধিশোষণ ধর্ম আমরা কি দেখেছি? কি দেখেছি না, চারকোল তার পৃষ্ঠে অর্থাৎ গায়ে গ্যাস, রং, বিভিন্ন পদার্থকে কি করে আটকে ধরে থাকে। এখান পর্যন্ত আমরা অধিশোষণ ধর্ম পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমাদের টপিক শুরু করা যাক। কি আজকে আমাদের টপিক? আজকে আমাদের টপিক কি? প্রথমে কি হয়েছে না, জ্বালানি। জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য। জ্বালানি মূল্য বা আচ্ছা, জ্বালানি মূল্য বলার আগে জ্বালানি কি? জ্বালানি কি? আমরা রান্না করার জন্য গ্যাস ব্যবহার করি। আমরা রান্না করার জন্য গ্যাস ব্যবহার করি, এই অন্ধকারে আলোর জন্য বিদ্যুৎ ব্যবহার করি, গাড়ি চালানোর জন্য পেট্রোল, ডিজেল ব্যবহার করি। এসব কিছুর জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। এই শক্তি আসে কোথা থেকে? জ্বালানি থেকে আসে। তাহলে যে অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, যে সকল পদার্থকে পোড়ালে বা ব্যবহার করলে শক্তি বা তাপ পাওয়া যাবে তাদেরকে বলবো জ্বালানি। আচ্ছা, সব জ্বালানি কি সমান হয়? কোনো কোনো জ্বালানি তাপ বেশি দেয়, আবার কোনো কোনো জ্বালানি তাপ কম দেয়। এইখানে আমরা এর বিস্তার আলোচনায় আমরা এটাই দেখব। কি সেকেন্ড পয়েন্ট কি বলছে না, জ্বালানির সংরক্ষণ। জ্বালানিকে সংরক্ষণ। আচ্ছা, আমরা প্রতিদিন তো জ্বালানি, নানান রকম জ্বালানি ব্যবহার করি, যেমন এই বিদ্যুৎ, যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল। এই সকলগুলো যদি আমরা অপচয় করি তাহলে কি হবে? একসময় এটা পরিবেশ থেকে কি হবে? শেষ হয়ে যাবে। কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কি লক্ষ লক্ষ বছর সময় লাগে না জীবাশ্ম জ্বালানি তৈরি হতে। তাহলে এইখানে আমরা দেখব এই জ্বালানিকে কিভাবে আমরা সংরক্ষণ করব। নেক্সট টপিক কি না, বিকল্প শক্তি। কি বলছে? বিকল্প শক্তি। আচ্ছা, প্রকৃতিতে এমন অনেক শক্তি রয়েছে যেগুলো কখনো ফোরায় না, যেমন কি সৌর শক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। এইখানে আমরা দেখব এই শক্তিগুলো কিভাবে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, নেক্সট টপিক কি আমাদের বলছে? জৈব জ্বালানি। আচ্ছা, সব জ্বালানি কি আমরা মাটির নিচে থেকে পাই? কিছু কিছু জ্বালানি তো আমরা গাছপালা, প্রাণী এবং প্রাকৃতিক যৌগ থেকে পাই না। যে সেই জ্বালানিগুলো আমরা সেই জ্বালানিগুলোকেই আমরা বলবো জৈব জ্বালানি। আর এইখানে আমরা এই জৈব জ্বালানির সম্পর্কে বিস্তার আলোচনা করব। আর কি না, জ্বালানির দহনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব। তাহলে আমরা দেখলাম যে আমরা কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল নানান রকম যে দহন করছি, এই দহন করার ফলে কি হয়? ক্ষতিকারক গ্যাস বের হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এরা কি করে? আমাদের শ্বাসকার্যের ক্ষতি করে। আবার কি করে না, এই যে সূর্য থেকে আসা যে সৌরশক্তি, এই সূর্য শক্তি পৃথিবীতে আসলে এই কার্বন ডাইঅক্সাইড এই শক্তিকে পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়। ফলে কি হয়? ফলে পৃথিবী কি হয়? পুরো উষ্ণ হয়ে ওঠে, গরম হয়ে ওঠে। এখানে আমরা এই জ্বালানি দহনের যে এই ক্ষতিকারক প্রভাব রয়েছে, এই প্রভাবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে,
তাহলে প্রথম টপিকে আমাদের ফিরে যাই, কি না জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য। কি দেখতে পাচ্ছি, বলছে কোনো জ্বালানির 1 কেজি সম্পূর্ণভাবে পুড়লে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে সেই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলবো। আচ্ছা, আমরা যদি একটা দেশলাইকারে যদি পোড়াই যতটা পরিমাণে তাপ পাবো, আর যদি কয়লা পোড়াই যদি তার থেকে একটু বেশি তাপ পাবো। আবার কি যদি গ্যাস জ্বালাই কি হবে, তার থেকে বেশি তাপ পাবো। তাহলে আমরা কি দেখবো না, কি দেখবো যে কোনো জ্বালানির কি দেখবো, যে জ্বালানি যত বেশি তাপ দেয় তার তাপন মূল্য তত কি হবে, বেশি। যেমন আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি, দেখে নে, কাঠ, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এলপিজি, হাইড্রোজেন, তাহলে সব জ্বালানির সব তাপ একই হয় না। তার কি, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আমরা যে এই যে কাঠের তাপন মূল্য, কয়লার তাপন মূল্য, এলপিজি, সিএনজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, এই যে তাপন মূল্য দেখতে পাচ্ছি, এইগুলো আমরা দেখলাম বিভিন্ন বিভিন্ন অবস্থায় তাপ দেয়। তাহলে আমরা রান্না করার জন্য কি ব্যবহার করব, কি কাঠ কয়লা ব্যবহার করব নাকি গ্যাস গ্যাস ব্যবহার করব? অবশ্যই আমরা গ্যাস ব্যবহার করব। গ্যাস ব্যবহার করলে সুবিধাজনক হবে আমাদের তাপের। তারপর কি বলছে, নাকি না জ্বালানির সংরক্ষণ। কি দেখবো এবার আমরা, জ্বালানির সংরক্ষণ। বলছে মানব সভ্যতার একটা ধাপ বা সিঁড়ি বলতে পারিস এই আগুন জ্বালানো শেখা। এই আগুন জ্বালানো শেখা, এই জ্বালানি আমরা প্রধানত দেখতে পাই 3 রকম দেখতে পাই না জ্বালানি, আমরা কঠিন জ্বালানি দেখতে পাই যেমন কি কাঠ, কয়লা, তরল জ্বালানি দেখতে পাই পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসে দেখতে পাই এলপিজি, সিএনজি। বলছে একটা রিসার্চে দেখা গিয়েছে যে যদি যদি জ্বালানি যদি যদি 100% হয়, 100% যদি জ্বালানি হয়, বলছে কি একটা রিসার্চে দেখা গেছে যে জ্বালানির যদি 100% হয়, সেই জ্বালানির 90 মানে 1900 শতক পর্যন্ত হচ্ছে তার 10% দহন করেছে। 10% কত না 1900 পর্যন্ত দহন করা হয়েছে। বাকি হচ্ছে এই গত শতাব্দী পর্যন্ত এই পুরো 90% জ্বালানিকে দহন করা হয়েছে। এই বাকি যে পুরো এই 90% জ্বালানিকে পুরো কি হয়েছে, দহন হয়েছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি, অবশ্যই এখন আমাদের জ্বালানির প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে, তাই না? তাহলে আমরা কি বলছে দেখে নিই একটু, কি বলছে না, কি বলছে, বলছে আগুন জ্বালাতে শেখায় মানব সভ্যতার প্রথম সোপান বা ধাপ। আগুন মানুষকে আলো ও তাপ দেয় এবং জ্ঞানের প্রতীক। আগুনের উৎস হলো জ্বালানি। আমরা 3 ধরনের জ্বালানিকে ব্যবহার করি, একটু আগে আমরা বললাম যে কঠিন, তরল, গ্যাসীয়। আমরা যে জ্বালানি ব্যবহার করি তার বেশিরভাগই জ্বালানি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যার পরিমাণ সীমিত, যার পরিমাণ সীমিত। আচ্ছা, তোরা যদি আমাকে জিজ্ঞাসা করিস স্যার জীবাশ্ম জ্বালানির পরিমাণ কেন সীমিত, সীমিত কেন, কেন সীমিত, দাঁড়া তোদেরকে একটু উদাহরণ দিয়ে বলছি। দাঁড়া, কিরকম, ধরে নে তোরা জিজ্ঞাসা করছিস যে কি জ্বালানি কেন সীমিত, কেন সীমিত। দেখতে পাচ্ছি আমরা যদি ধরি একটা বাকেট বা বালতি নিলাম, তার মধ্যে কি দিয়েছি, জল, জল। এই জলটাকে একজন, এই জলটাকে ধরে না আমরা ব্যবহার করি, এই জলটাকে ব্যবহার করি, ব্যবহার করলে কি হবে, প্রতিনিয়ত কমতে থাকবে একটু একটু করে, তো প্রতিনিয়ত একটু একটু করে কমবে জল, কমলো। আবার ব্যবহার করলে কি হবে, কমছে। কিন্তু এই যে জলটাকে যে রিফিল করে, যে ভরে দেয় এই জলটা, তার সময় লাগে না লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর সময় লাগে। এ যে এই জ্বালানিটাকে রিফিল করে তার সরি যে এই জলটাকে রিফিল করে মানে ভরে দেয়, তার সে সময় নাই কত, লক্ষ লক্ষ বছর সময় নাই।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের জীবন দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য এই জলকে অতি পরিমাণ ব্যবহার করে, তাহলে এক সময় কি হবে, এটা শেষ হয়ে যাবে তো জলটা। তাহলে জল এক সময় শেষ হয়ে যাবে। ঠিক তেমনি এই ব্রাকেট বা বালতির মতো তোরা কল্পনা কর, এটাকে ভেবে নেই যে জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করছি, আবার এই জীবাশ্ম জ্বালানি তৈরি হতে সময় লাগবে এই লক্ষ লক্ষ বছর সময় লাগবে। তার আগে আমরা যদি ব্যবহার করে আর থাকবে, তাহলে শেষ হয়ে যাবে না। এই জন্যই তো বলছি যে সীমিত। তাহলে কি বলছে না, এই জ্বালানি জীবাশ্ম জ্বালানি এই পরিমাণ হচ্ছে সীমিত। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও যন্ত্র নির্ভর জীবনের ফলে শক্তির চাহিদায় দ্রুত বেড়েছে। তাই আমি একটু আগে যে বললাম যে কত পরিমাণে বেড়েছে, তাই মানুষ আগের চেয়ে অনেক বেশি জ্বালানির উপর নির্ভরশীল। একটা হিসাব করে দেখা গেছে, যে কথাটা তোদেরকে বললাম, একটা হিসাব করে দেখা গেছে আজ পর্যন্ত যে পরিমাণ জ্বালানি মানুষ পুড়িয়েছে তার মাত্র কত শতাংশ, 10 ভাগ হচ্ছে পুড়িয়েছে এই 1900 সাল পর্যন্ত। আর বাকি গত শতাব্দীতে পুড়িয়েছে, অর্থাৎ 100 বছরে পুড়িয়েছে কি কত, 90%। এটা থেকেই আমরা বুঝতে পারছি কি যে মানুষের জ্বালানির চাহিদা কতটা বেড়েছে, তা এটা থেকে অবশ্যই আমাদের বোঝা যাচ্ছে। কি দেখতে পাচ্ছি, উচ্চমানের কয়লার সঠিক ব্যবহার। তাহলে এবারে দেখছি কি না, জ্বালানি সংরক্ষণ কিভাবে করব না, উচ্চমানের কয়লার সঠিক ব্যবহার করি। কিরকম আমরা দেখেছি যে কিরকম লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ যে মাটির নিচে চাপা পড়ে কি তৈরি হয়, কয়লা তৈরি হয়। এই কয়লা দুই রকম হয়, একটা হচ্ছে উচ্চমানের কয়লা, আর একটা হচ্ছে নিম্নমানের কয়লা। উচ্চমানের কয়লা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, যেটা অপ্রয়োজনীয় জায়গাতেই দেখেছি আমরা কখনো কখনো উচ্চমানের কয়লা ব্যবহার করেছি, এমনকি রান্নার কাজেতেও এই উচ্চমানের কয়লা ব্যবহার হয়েছে। কিন্তু দরকার এই এই যে উচ্চমানের কয়লার দরকার কোথায়, তাপবিদ্যুৎ কেন্দ্রে তো দরকার, তো বেশি পরিমাণ তাপ লাগবে। তাই আমাদের নজর রাখতে হবে এই যে উচ্চমানের কয়লা রয়েছে যেন এই তাপবিদ্যুৎ বা সঠিক জায়গায় যেন ব্যবহার করা যায়, যেন অপ্রয়োজনীয় জায়গায় না যেন ব্যবহার করা যায়। কি বলছে তাহলে এখানে একটু দেখে নি, দেখ কি বলছে। আমরা জানি লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন সময়ে মাটির তলায় চাপা পড়েছে উদ্ভিদের দেহ, আর তা থেকেই তৈরি হয়েছে কয়লা। আর তার মধ্যেই আছে কিছু উচ্চমানের, যার তাপন মূল্য বেশি, আমি একটু আগে যেটা বললাম। কি বলছে আবার অনেক নিম্নমানের কয়লা আছে, কিন্তু ব্যবহারের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য দেওয়া হয়নি, ফলে উচ্চমানের এই যে উচ্চমানের কয়লাও ব্যবহার হয়েছে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় ক্ষেত্রে, এমনকি রান্নার কাজেতেও ব্যবহার হয়েছে। কিছু ক্ষেত্রে আছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে উচ্চমানের কয়লার যোগান দেওয়া খুবই দরকারি। এই ধরনের কাজের জন্যই শুধুমাত্র উচ্চমানের কয়লার সংরক্ষণ করা দরকার। আর প্রয়োজনীয় অন্য কোনো সমতুল্য জ্বালানি ব্যবহার করা যায় কিনা সেটার দিকে আমাদেরকেও নজর দিতে হবে। তাহলে বুঝতে পেরেছিস তারা কিভাবে উচ্চমানের কয়লাকে কিভাবে ব্যবহার করা যায়। ছবিটা দেখলেও তোরা বুঝতে পারবি কিভাবে কয়লা তৈরি হয়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে। তারপর কি বলছে না, সেকেন্ড পয়েন্টে কি বলছে, সেকেন্ড পয়েন্টে বলছে না কয়লা খনিতে অপচয় রোধ। কয়লা খনিতে অপচয় রোধ, আমরা দেখেছি যে কয়লা খনিতে কয়লা সংরক্ষণ করার সময় কি হয়, কয়লা খনন করার সময় কয়লার অনেক পরিমাণে গুঁড়ো অংশ হয়ে যায়, না। আবার কি হয়, কয়লা এক জায়গা থেকে কোনো জায়গায় পরিবহন করার সময় তাতে কি হয়, অনেক পরিমাণে গুঁড়ো হয়ে যায়, তাহলে কি হয়, নষ্ট হচ্ছে অনেক রকম। আবার দেখেছি আমরা কি এই কয়লা খনিতে সাবধানতার সময় কাজ করার জন্য অনেক সময় এখানে দেখা গেছে যে কি এখানে আগুন লেগে যায়, আগুন লেগে গেলে প্রচুর পরিমাণে এই জীবাশ্ম জ্বালানি নষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে নজর রাখতে হবে কি এখানে যেন সতর্কভাবে কাজ করা যায়, তবেই তো আমরা সংরক্ষণ করতে পারবো, তাই না। তাহলে কি বলছে দেখা যাক একটু। কয়লা খনি অঞ্চলে দেখা যায় কয়লা খনি থেকে তোলা আর বিভিন্ন ব্যবহার মাধ্যমে নানান জায়গায় পাঠানোর সময় অনেক কয়লা নষ্ট হয় বা গুঁড়ো হয়, যে বললাম তোরা কয়লা খনন করার সময় বা পাঠাবার সময় গুঁড়ো হয়ে যায়। কখনো বা অসতর্কতার ফলে কয়লা খনি এলাকায় ভূগর্ভের আগুন ধরে যায়, এতেও নষ্ট হয় বড় এলাকার কয়লা ভান্ডার। বললাম যে অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায়। তাই এই খনি এলাকায় আরো সতর্কভাবে কাজ করা একদম আমাদের উচিত। কিরকম, থার্ড থার্ড পয়েন্টে কি বলছে, থার্ড পয়েন্টে বলছে নিম্নমানের কয়লার উন্নত ব্যবহার।
থার্ড পয়েন্টে কি বলছে, না নিম্নমানের কয়লার উচ্চমানের ব্যবহার। বিজ্ঞানীরা এই নিম্নমানের কয়লাকে পরিশোধন করে অনেক উচ্চমানের কয়লায় রূপান্তরিত করতে এখন সম্ভব করেছে। ফলে কি দেখাচ্ছে, যে নিম্নমানের কয়লা যারা যে তাপ কম দেয় রে, সেই পরিমাণ তো এগুলো ব্যবহারই হতো না, কিন্তু এখন এই পরিশোধনের ফলে দেখা গেছে যে এই নিম্নমানের কয়লা উচ্চমানের হয়েছে, ফলে এর ব্যবহার এখন অনেক পরিমাণে বেড়েছে, ফলে এটা নষ্ট হয় না জীবাশ্ম জ্বালানিটা। তাহলে কি বলছে দেখা যাক, কয়লা পরিশোধনের ক্ষেত্রে নিম্নমানের কয়লা থেকে উচ্চমানের, এই যে পরিশোধন, নিম্নমানের কচ্ছা উচ্চমানের কয়লা উৎপাদনের দিকে লক্ষ্য দিয়ে এই ধরনের কয়লাকে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। এইভাবে যে সমস্ত কয়লা ব্যবহার সীমিত ছিল তা আরো ব্যাপক রূপে, তা আরো ব্যাপক ক্ষেত্রে ব্যবহার করা যায়। ছবিটা দেখলে বুঝতে পারবি তোরা। এখানে দেখলাম যে এই কয়লা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন বা সংযোজন করার সময় যে গুণের পরিমাণ সৃষ্টি হয়েছিল সেগুলো নষ্ট হয়েছিল। এখানে কি দেখেছি আমরা, না এই বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে এই কয়লাকে, নিম্নমানের কয়লাকে কি করেছিল, পরিশোধন করে উচ্চমানের কয়লায় রূপান্তরিত করতে এখন সম্ভব করেছে। তারপরে কি দেখছি, তারপরে বলছে না তেল পরিবহনে সতর্কতা। কি তেল পরিবহনের সতর্কতা, খনিজ তেল যে পরিবহন মাধ্যমে সবচেয়ে সহজ এই যে ব্যাপক পরিমাণে খনিজ তেল নেই, এই খনিজ তেলকে পরিবহন মাধ্যম মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সবথেকে কম খরচ হচ্ছে এই জলপথ। জলপথে আমরা দেখেছি জাহাজ করে নিয়ে যায়, অনেক সময় দেখেছি অসতর্কতার ফলে এই জাহাজ থেকে জলের মধ্যে এই খনিজ তেল কি হয়, লিকেজ হয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ নষ্ট হচ্ছে। এই খনিজ সম্পদ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই যে জলে যে জলজ প্রাণীরা থাকে তাদেরও তো ক্ষতি হচ্ছে, তো ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। তাহলে কি বলছে দেখা যাক, বলছে পেট্রোলিয়াম জাত জ্বালানি তেল পরিবহনের একটা কম খরচে ও বড় মাধ্যমই হলো কি জলপথ। একটু বললাম, কিন্তু অনেক সময় অসতর্কতার ফলে নদী সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে দেখা যায়। এর ফলে এদিকে যেমন বহুমূল্য জ্বালানি অপচয় হয়, তেমনি ক্ষতি হয় জলে বসবাসকারী জীবজগতের। জলে বসবাসকারী জীবজগতের কি হয়, ক্ষতি হয়। এরকম ঘটনার কথা আমরা নিউজে অনেক সময় এটা দেখেও থাকি, সংবাদপত্রে বা টেলিভিশনে দেখে থাকবে। এই বিষয়ে সতর্ক দৃষ্টি দিলে অনেকটাই আমাদের এই ক্ষতি থেকে এড়ানো থেকে আমরা কি করব, বাঁচতে পারবো। তারপর কি বলছে, বলছে কি না উন্নত জ্বালানি। উন্নত জ্বালানি আমরা দেখলাম যে এই নিম্নমানের কয়লা হয়, উচ্চমানের কয়লা হয়। নিম্নমানের কয়লাকে দেখেছি পরিশোধন করে কখনো কখনো কোক, এখানে লেখা আছে কোল, দেখে নে কি হয়, কোল, গ্যাস। এই যে নিম্নমানের যে কয়লা রয়েছে এদিকে কি হয়, কোল, কোল গ্যাস, গ্যাস তৈরি হয়। এই নিম্নমানের যে কয়লা ছিল এই কয়লা থেকে এই যে তৈরি হলো, এগুলো থেকে কি হয় না প্রচুর পরিমাণে তাপও বের হয়, আর এরা দূষণও পরিবেশে অনেক কম করে। খনিজ তেল, যেমন আমরা খনিজ তেলকে পরিশোধন করে কি পেট্রোল, ডিজেল ইত্যাদি রূপে ব্যবহার করি। কি বলছে দেখে নেওয়া যাক, কি বলছে না উপযুক্ত পদ্ধতিতে কয়লা, বিশেষত নিম্নমানের কয়লা ও খনিজ তেল থেকে অন্যান্য আরো ভালো জ্বালানি তৈরি করা যেতে পারে, যারা একই সঙ্গে দূষণও কমায়। একটা যে বললাম যে এই যে নিম্নমানের যে কয়লা রয়েছে এটাকে উচ্চমানের কয়লা করার সময় এতে যখন আমরা এটাকে জ্বালাবো বা দহন করবো তখন কি দেখবো, এতে অনেক পরিমাণ তাপও বের হবে, আর এতে পরিবেশটা দূষণ অনেক কম হবে। এভাবে মূল জীবাশ্ম জ্বালানি সঞ্চয়ের আয়ু দীর্ঘদিনে করার চেষ্টা হয়েছে। তারপর কি বলছে না কি প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ। প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ কি বলছে, প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে বেরিয়ে আসা, প্রাকৃতিক গ্যাসের থেকে উৎস থেকে বেরিয়ে আসা যে গ্যাস বেরিয়ে আসবে সেটাকে সঠিক পরিমাণে সঠিক নিয়মে কি করে ওটাকে সংরক্ষণ করতে হবে। অপ্রয়োজনীয় আমাদের এটাকে ব্যবহার করাও চলবে না, অপ্রয়োজনীয় ব্যবহার করলে কি হবে, নষ্ট হয়ে যাবে। কি বলছে, প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে বেরিয়ে আসা গ্যাস নষ্ট হতে দিলে তার সংরক্ষণ বা প্রয়োজনীয়তার ব্যবহার এই ধরনের জ্বালানির অপচয় বন্ধ হতে পারে। তারপর কি দেখছি না কি দেখতে পাচ্ছি আমরা, জ্বালানিবিহীন যান ব্যবহার।
জ্বালানিবিহীন যানবাহন। জ্বালানিবিহীন যানবাহন বললে কি কি কথার পর আমার মনে পড়ে, জলপথে কি নৌকা ব্যবহার করি, কিন্তু অবশ্যই এখন অবশ্য ওই রকম দাঁড় পাল দ্বারা নৌকা ওইরকম ব্যবহার করা হয় না, এখন যন্ত্র চালিত নৌকা ব্যবহার করা হয়। তাহলে আমাদের কি দেখতে হবে, কি করতে হবে না, যন্ত্র চালিত যে নৌকা জলপথে যে চলছে সেটাকে অ্যাভয়েড করে দাঁড় পাল যুক্ত যেরকম নৌকা ব্যবহার করতে হবে আমাদের। তারপর কি ব্যবহার করতে হবে আমাদেরকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা যেরকম বিভিন্ন রকম গাড়ি ব্যবহার করি বা যানবাহন ব্যবহার করি, এই জ্বালানি যানবাহন ব্যবহার করি, সেরকম জ্বালানি যানবাহন ব্যবহার করার বাইক, গাড়ি, কার সবগুলো বাদ দিয়ে আমাদের কি ওইগুলো থেকে যতটা পরিমাণে অ্যাভয়েড করে কি করতে হবে আমাদের না, সাইকেল, রিক্সা, যেগুলো থেকে আমাদের দহন খুব কম হয় সেগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে। তার কি বলছে দেখে নি, জ্বালানিবিহীন যানবাহন যেমন জলপথে যন্ত্রবিহীন নৌকা, যন্ত্রবিহীন নৌকা যাতে দাঁড় পাল যেগুলো থাকে, স্থলভাগে সাইকেল। আচ্ছা, এই এই যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছিস, আমাদের যেমন ধরে চীন, নিউজিল্যান্ড, এরা এই এই সড়ক পথে এই যে সাইকেলের ব্যাপারটা নিয়ে খুব সতর্কতা একদম। আমাদের যেমন গাড়ি চলাচলের জন্য রোড বানিয়ে দেয়, তেমন তাদের সরকার সাইকেল চালানোর জন্য পুরো স্পেসিফিক রোড বানিয়ে দেয়। তারা তারা ওই জন্য ওই অনেকটা পরিমাণে আগিয়ে। কি দেখতে পাচ্ছি না, স্থলপথে সাইকেল ইত্যাদি ব্যবহার বাড়ালেও জ্বালানির সাশ্রয় সম্ভব। এ বিষয়ে নিউজিল্যান্ড বা আমাদের প্রতিবেশী দেশ এই চীন, এটা কি সাইকেল ব্যবহারের উদাহরণ উল্লেখযোগ্য, এদের এর আগে থেকেই ব্যবহার শুরু করেছে। তারপর কি বলছে না, গণপরিবহন ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের কি নিজেদের যে সেলফ যেগুলো যে যানবাহন রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি, বাইক ব্যবহার করি, কার ব্যবহার করি। তখন আমরা এইগুলো যদি এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যদি এগুলো অ্যাভয়েড করে যদি আমরা ট্রাফিক, আমাদের যে বাস, ট্রেন, ট্রাম এগুলো যদি ব্যবহার করি, ধরে নে 10টা বাইক নিয়ে যে 10জন মানুষ যতটা পরিমাণে জ্বালানি করলে যতটা পরিমাণ দূষণ হবে, ওই 10টা মানুষের যদি একটা বাস কিংবা অন্য বাস কিংবা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির মধ্যে যায়, তাহলে কি হবে, অনেকটা পরিমাণে জ্বালানি কমবে আর পরিবেশ দূষণও কমবে। কি বলছে, ব্যক্তিগত যানবাহন ব্যবহার না করে সম্ভবত গণপরিবহন ব্যবস্থার সাহায্য নিলে কিছুটা হলেও জ্বালানি সাশ্রয় করা যেতে পারে। বুঝতে পেরেছিস? নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে না, পরের টপিক কি বলছে 3 নম্বর না, বিকল্প শক্তি। কি বলছে, বিকল্প শক্তি। আমরা দেখলাম প্রকৃতিতে এখন এরকম এই যেসব জ্বালানি প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং যা দীর্ঘদিন ব্যবহার করলেও শেষ পর্যন্ত শেষ হয় না বা ধীরে ধীরে শেষ হবে, তা শেষও হবে না বা ধীরে ধীরে শেষ হবে, সেই জ্বালানিগুলোকে আমরা কি বলবো না, জীবাশ্ম জ্বালানি। যেমন কি সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি। ঠিক আছে, তারপর কি বলছে না, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি মানে ওই জৈব। তারপর কি বলছে না, পারমাণবিক শক্তি। কি বলছে, প্রথম টপিকটা কি বলছে না, সৌরশক্তি। সৌরশক্তিতে কি বলছে না, দেখে নি সৌরশক্তিতে কি বলছে। সৌরশক্তি, সৌরশক্তিতে আমরা কি দেখেছি না, সূর্য থেকে আসা তাপ, আলো এর সাহায্য নিয়ে আমরা কি সৌর প্যানেলের মাধ্যমে আমরা কি বিদ্যুৎ তৈরি করি। আবার কি বয়লার, আমরা যে সূর্য থেকে আসা যে তাপকে ব্যবহার করে বয়লার যন্ত্রের মাধ্যমে জলকে ফুটিয়ে বাষ্প তৈরি করি, ওই বাষ্প কি হয়, টারবাইনকে ঘুরিয়ে কি তৈরি করে, বিদ্যুৎ তৈরি করে। আবার কি আমরা দেখেছি যে না, সৌরচুল্লি, সৌরচুল্লি থেকে বড় বড় একদম বড় বড় যে আয়না হয়, বড় বড় আয়নাকে এই সূর্যের আলোকে একটা বিন্দুর মধ্যে বা একটা এক জায়গায় জড়ো করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করা যায়। সেই সৌরচুল্লির সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। তারপরে কি দেখেছি আমরা না, সৌর উনুন। সৌর উনুন, এই দেখ সৌর উনুনের ছবি তোরা দেখলে বুঝতে পারবি। কি দেখতে পাচ্ছিস, অনেকগুলো দর্পণ ব্যবহার করে, আয়না ব্যবহার করে তাপ শক্তিকে, সৌরশক্তিটাকে কি একটা জায়গায় সীমিত করা হচ্ছে, সেখানে এবার কি হয়, রান্না করা যেতে পারে। কিন্তু এই যে সৌরশক্তি ব্যবহার করার এই যে বহুল ব্যবহারগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব কস্টলি, ওই জন্য এখন পরিমাণে সারা জায়গায় সবকিছু জায়গায় ছড়িয়ে পড়তে পারেনি। কি বলছে একটু দেখে নি, কি বলছে না, সৌরশক্তি, সৌরতাপ বা আলো দক্ষভাবে সংগ্রহ করে কাজে লাগানো যায়। সৌরতাপের সাহায্যে বয়লার চালিয়ে তা থেকে, এই যে বয়লার চালিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বড় মাপের আয়না বা দর্পণ ব্যবহার করে বৃহৎ সৌরচুল্লি তৈরি করে তা থেকে উচ্চ উষ্ণতা পাওয়া সম্ভব। সৌর উনুন গ্রীষ্মপ্রধান দেশে লাভজনক হলেও পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি।
যে কথাটা বললাম কেন গ্রহণযোগ্য নেই, দেখ কারণ সৌরশক্তি ব্যবহারের মূল প্রতিবন্ধকটা হলো না জলবিদ্যুতের মতো সৌর বিদ্যুতেও প্রাথমিক যান্ত্রিক স্থাপন ও পরিচালন ব্যয় বেশি, খরচ সাপেক্ষ বেশি, প্রায় সমতুল্য। তাই ব্যয় কমিয়ে এই ব্যয় কমিয়ে তাই কি বলছে এই ব্যয় কমিয়ে সৌরশক্তি ব্যবহার বর্তমান শতাব্দীতে একটা মুখ্য ভূমিকা নেবে এমন আশা করা যেতেই পারে। আমাদের বর্তমানে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে বর্তমানে সৌরশক্তি ব্যবহার করা চলেছে। যদি এই ব্যয়বহুল মানে এই খরচটা যদি একটু কম করা যায় তাহলে এই সৌরশক্তির পরিমাণ কি ব্যবহার ব্যাপক পরিমাণে হবে। কি তারপর কি বলছে বায়ু শক্তি কি হয়, সূর্য থেকে আসা সৌরশক্তির মাধ্যমে বায়ু কি হয়, বায়ু উত্তপ্ত হয়ে এক মাধ্যম থেকে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না, তাহলে বায়ু প্রবাহ, এই যে বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এই যে বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু যাওয়ার সময় কি বায়ু কি হয় তার শক্তি সঞ্চয় করে নিয়ে যায়। কি দেখতে পাচ্ছি আমরা যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখবি একদম বড় বড় একটা পাখা লাগানো থাকে যেটা কি বায়ুকল। এই যে বায়ু প্রবাহ হওয়ার সময় এই যে শক্তি গঠন করে নিয়ে যায় সেই বড় বড় যে পাখাগুলো বায়ুকলগুলোকে ঘুরিয়ে কি তৈরি করা হয় না বিদ্যুৎ তৈরি করা হয়। কি বলছে দেখা যাক, সূর্যের তাপের প্রবাহে এক জায়গায় বাতাস অন্য জায়গায় বয়ে যায় তো রে, তৈরি হয় বায়ু প্রবাহ। এই যে এক জায়গায় বাতাস অন্য জায়গায় চলে যায় বায়ু প্রবাহ, এটা আমরা এটা জানি। বলছে বয়ে যাওয়া বাতাসের গতিশক্তি আছে, এই গতিশক্তিকে কাজে লাগিয়ে যদি বড় পাখা লাগানো টারবাইনের চাকা ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ শক্তি তৈরি করা যাবে। এই যে দেখ এই যে বড় বড় পাখা রয়েছে, বুঝতে পারছিস, তাহলে কি হয়ে যাবে বিদ্যুৎ তৈরি করা সহজ হয়ে যাবে। তার জন্য কোনো প্রচলিত শক্তি ব্যবহারের প্রয়োজনও নেই। আমাদের রাজ্যে এই যে ফ্রেজারগঞ্জে গেলে আমরা দেখতে পাবো কেমন ভাবে সমুদ্রের ধারে জোর হাওয়াকে কাজে লাগিয়ে ঘোরানো হচ্ছে এই যে রয়েছে আমাদের বায়ু কল। তাহলে বায়ু কলের সাহায্যে কি করছি আমরা বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হচ্ছে আমরা। তারপর কি বলছে না ভূতাপ শক্তি। কি বলছে ভূতাপ শক্তি কি বলছে আগে দেখে নি। আমাদের রাজ্যের কি না বক্রেশ্বরের নাম শুনেছে, যেখানে কি আছে বলতো না জলের কুণ্ড, যাকে উষ্ণ প্রবাহ বলা হয়। ভারতে আরো কোথাও এমন আছে, উড়িষ্যার তপ্তপানি, হিমাচল প্রদেশের মণিকরণ, গুজরাটের তুয়া ইত্যাদিতে। এই গরম সমস্ত জায়গায় এইখান থেকে দেখ, এই যে গরম সমস্ত জায়গায় গেলে দেখা যাবে যে ছোট পুকুরের মতো জায়গায় জল সব সময় গরম হয়ে আছে। এই উষ্ণ যুক্ত অঞ্চলগুলো মানে গ্রীষ্মপ্রধান যুক্ত অঞ্চলগুলোতে দেখতে পাবো যে পুকুরের মতো জায়গায় যাতে জল সবসময় কি হচ্ছে ফুটে যাচ্ছে। ওই জল যে ফুটে যাচ্ছে ওই জলের যে বাষ্প তৈরি হচ্ছে ওই বাষ্পকে কাজে লাগিয়েও আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারবো। আর আমরা কি জানি বলতো পৃথিবীর নিচে লাভা ম্যাগমা কত এ দেখ 6000 ডিগ্রি সেলসিয়াস কত পরিমাণ তাপ নিয়ে ভূপৃষ্ঠ রয়েছে না। তাহলে কি দেখেছি পড়ে দেখেনি। কি বলছে না তা থেকে বাষ্প তৈরি করা যায় কিভাবে, এই জল গরম হলো। আর আমরা তো জানি যে মাটির তলায় পৃথিবীর ভেতরটা এখনো কতটা গরম। কেন কতটা গরম না পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, আর আগ্নেয়গিরিতেও গেলে যে গলিত ম্যাগমা বের হয় দেখা যায় তা খুবই কম একটা অংশ। যখন ওই যে ম্যাগমা লাভা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে যখন বাইরে বেরিয়ে আসে তার কি সব পুরোটা পরিমাণই কি বাইরে বেরিয়ে আসতে পারে না, তার কিছুটা পরিমাণ বেরিয়ে আসলো আর বাকিটা কি নিচে থেকে রয়ে গেল। ওই যে গলিত লাভা বা ম্যাগমা রয়েছে তার তো তাপ রয়েছে, সেই তাপটা কি হয় সেটা ছেড়ে দিতে যায়, তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কি হয় উষ্ণ হয়ে ওঠে। তখন কি হয় সেইখানে যদি আমরা কোন রকম ভাবে ওই যে জায়গাটা উষ্ণ হয়ে রয়েছে যেখানে জল ফুটে বাষ্প হচ্ছে ওই যে জলগুলোকে যদি আমরা ওই যে বাষ্পগুলোকে যদি আমরা কোনো নল লাগিয়ে যদি বাইরে বের করে যদি টারবাইন ঘোরাতে পারি তাহলে কি হয় বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আর যদি নাও করতে পারি তাহলে সেখানে যদি আমরা জল যদি আমরা পৌঁছেও দিই তাহলে কি হবে সেই ভূগর্ভে চাপে যে তাপটা রয়েছে তা থেকে জলটা কি হয় বাষ্প হলে আবার এরকম টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি করতে পারবো আমরা। কি বলছে আগ্নেয়গিরি যে গলিত ম্যাগমা বেরোতে দেখা যায় তা খুবই কম
একটা অংশ, বেশিরভাগটাই ভূপৃষ্ঠ থেকে এই 5 থেকে 20 কিমি গভীরে থেকে যায়। পুরোটা কি বেরিয়ে করতে হবে না, বেশিরভাগটাই এই 5 থেকে 20 কিমি গভীরের মধ্যেই থেকে যায়। যখন এই গলিত শিলা ঠান্ডা হয়ে তরল থেকে কঠিন অবস্থায় যেতে শুরু করে তখন প্রচুর পরিমাণে তাপ ছেড়ে যায়। আর আর তার কাছের যে শিলাস্তর রয়েছে সেগুলো কি হয়, গরম হয়ে যায়। প্রকৃতির খেয়ালে মাটির তলার জলের স্তর যখন গরম পাথরের স্তরের কাছাকাছি এসে যায় তখন তাও গরম হয়ে যায়। এইভাবে ভূতাপ শক্তির বহিঃপ্রকাশ দেখা যায়। এতে অফুরন্ত সেই শক্তির ভান্ডারটা আমরা এখনো যেভাবে কাজে লাগাতে পারিনি। কি বলছে, মাটিতে নল ঢুকিয়ে, যে ব্যাপারটা বললাম, মাটিতে নল ঢুকিয়ে এই গরম জল থেকে পাওয়া স্টিম দিয়ে সরাসরি টারবাইনের চাকা ঘোরানো যায়, যা থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। যদি তা সম্ভব না হয় তবে নল দিয়ে ঠান্ডা জল মাটির নিচে ঢুকিয়ে গরম করে আনা যায় বাইরে, শক্তির যোগান দিয়ে পৃথিবীর ভেতরের তাপ। বললাম না, যদি না ওইটা যে সম্ভব নয়, জল যদি আমরা পৌঁছে দিই সেই জলটাকে ওরা বাষ্প করে দেবে, ওই বাষ্পটাকে আমরা টারবাইনকে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো। বুঝতে পেরেছিস? তারপর কি বলছে না, জোয়ার ভাটা শক্তি। তারপর কি বলছে, জোয়ার ভাটা শক্তি। আমরা জানি দিনে দুবার জোয়ার ভাটা হবেই, তাই তো? তাহলে যে আমরা যেরকম দেখলাম যে বায়ু শক্তির জন্য, বায়ু শক্তির কাজে লাগার জন্য প্রথমে কি হবে, সূর্য থেকে আসা তাপ বায়ুর মাধ্যমকে উত্তপ্ত করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহ করবে, তবে তো সৃষ্টি হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো জোয়ার ভাটায় কি দেখতে পাচ্ছি, যে দিনে দুবার আমাদের জোয়ার ভাটা হবেই। তাহলে জোয়ার ভাটা হলে কি হবে, জলের গতিতে টারবাইন ঘুরিয়ে তাহলে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো সহজেই। কি বলছে দেখি, সারাদিনে বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে দুবার করে জোয়ার ভাটা আসে, তার স্রোতের মতো বয়ে নিয়ে যায় নদী সমুদ্রের জলকে। তাহলে দুবার করে জোয়ার ভাটা হচ্ছে, সমুদ্রের জলকে নিয়ে বয়ে নিয়ে আসছে। কি বলছে, বায়ু শক্তিকে কাজে লাগাতে গেলে যেমন সূর্যের, যেটা বললাম যে বায়ু প্রবাহ হলে সূর্যের কিরণের প্রয়োজন হয়, সূর্যের কিরণ যা সূর্যালোক থেকে বায়ু স্তরকে গরম হয়, আর তার ফলে বায়ু স্তর তৈরি হওয়া জরুরি। এখানে কিন্তু সেই অসুবিধাটা নেই। কেন বলতো, কারণ হলো জোয়ার ভাটা দিনে দুবার করে হবেই, আর সেই সঙ্গে জলের স্রোত তৈরি হবে। এই স্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে তৈরি করা যায় বিদ্যুৎ। তাই জোয়ার ভাটার শক্তি জলবিদ্যুতেরই অন্য একটা রূপ। আবার সমায়তনে বাতাসের চেয়েও জল বহুগুণ ভারী, তাই জলস্রোত দিয়ে ঘনভাবে রাখা ব্লেডযুক্ত টারবাইনের চাকা অনেক জোরে ঘোরানো যায়। আমরা যখন দেখলাম যে ওই যে জল বাষ্প হয়ে যে স্টিমটা যে টারবাইনের চাকাটা ঘোরাই, সেটা যতটা পরিমাণে তাড়াতাড়ি বিদ্যুৎ তৈরি হবে মানে ঘুরবে, তার থেকেও কিন্তু এই যে জলের প্রবাহটা হয় এতে অনেক তার থেকে পরিমাণ বেশি হবে। কেন, এর স্রোতের শক্তি অনেক বেশি। কি বলছে, এভাবে বায়ুকল থেকে এটা অনেক কার্যকর করা হতে, কি বলছে, তাই জোয়ার ভাটা শক্তি জলবিদ্যুতের জন্য আবার সমায়তনে বাতাসের চেয়ে জল ও বহুগুণ ভারী, তাই স্রোত দিয়ে ঘনভাবে রাখা ব্লেডযুক্ত টারবাইনের চাকা অনেক জোরে ঘোরানো যায়। এভাবে বায়ুকলের থেকে এটা অনেক কার্যকর হতে পারে বিদ্যুৎ উৎপাদনে। যেহেতু এই শক্তি ব্যবহারের আগে কোনো পূর্ববর্তী শক্তি, এই যে জল শক্তিটাকে ব্যবহার করার আগে কোনো পূর্ববর্তী শক্তি লাগছে না, সেই জন্য ব্যবহারের দরকার নেই। সেই জন্য আমাদের মতো নদীমাতৃক আর 3 দিক সমুদ্রের দিকে ঘেরা দেশের সম্ভাবনা প্রচুর। তাহলে আমরা এই থেকে প্রচুর পরিমাণে কি হবে, বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারবো। তারপর কি বলছে না, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি। কি বলছে, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি। এই যে জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি রয়েছে, এর হচ্ছে দেখলাম জৈব দাহ্য পদার্থ। আচ্ছা, আমরা দেখেছি কি না, কাঠ, তারপর হচ্ছে তোর গাছের পাতা, তারপর হচ্ছে ওই আখের যে ছিবড়া থাকে সেই ছিবড়া, প্রাচীন কাল থেকে কিন্তু এইগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এটার কি অসুবিধা বলতো, এতে প্রচুর পরিমাণে কি হয়, দূষণ ঘটায়, বা বাতাসে প্রচুর পরিমাণে এই জ্বালানিগুলো বাতাসে প্রচুর পরিমাণে দূষণ ঘটায়। আবার আগেকার শিল্পাঞ্চলেও এইগুলো ব্যবহার করা হতো,
কিন্তু এখন কি আমরা দেখেছি এই এই ধরনের কি বলছে, এই জৈব জ্বালানি কি বলছে, কাঠ পাতা, আখের ছিবড়া, ধানের তুষ ইত্যাদি বহু প্রাচীনকাল থেকেই বাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার হয়েছে। কিছু 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 শিল্প শিল্প কিছু কিছু শিল্প প্রক্রিয়াতেও এই ধরনের বর্জ্য জ্বালানি হিসাবে ব্যবহার হয়। কিন্তু এই জ্বালানির মূল অসুবিধাটা হলো কি, এদের না দহনজনিত দূষণ। এই বললাম না, এরা পড়লে প্রচুর পরিমাণে দূষণ হয়। কিন্তু ইদানিং এই দূষণ কমিয়ে বর্জ্য দাহ্য পদার্থ থেকে শক্তি আহরণ নিত্য নতুন উদ্ভব ঘটে চলেছে। কিভাবে বলছো উদ্ভব ঘটে চলেছে বলছো? আচ্ছা, তারপরের পয়েন্টে তোরা দেখতে হবে কি বলছে, জৈব গ্যাস। জৈব গ্যাস কি হচ্ছে দেখতে পাচ্ছি, কি জৈব গ্যাসের মধ্যে কি জৈব আবর্জনা বাতাসের অনুপস্থিতিতে এই যে জীর্ণকরণ রয়েছে, কি বলতেছে দেখ, বলছে বাতাসের অনুপস্থিতিতে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে বর্জ্য পদার্থগুলো, যেমন আমাদের রান্না করার সময় যে এক্সট্রা যেগুলো বর্জ্য পদার্থ, যেরকম শাকসবজি খোসা যেগুলো বেঁচে থাকে যে বর্জ্য পদার্থগুলো, আবার আমরা দেখি যে গবাদি পশু যেখানে কৃষিক্ষেত্রে, সেখানে দেখেছিলাম পশুর মল, শিল্প কারখানার দেখলাম যে যে বর্জ্য পদার্থ, সেই সব বর্জ্য পদার্থগুলো যদি বায়ুর অপরিবর্তে মানে কোন একটা বড় ট্যাঙ্কার তৈরি করে, সেই ট্যাঙ্কারের মধ্যে যদি দিয়ে সেইগুলোকে যদি এই জীর্ণকরণ মানে কি পচানো যদি যায়, তাহলে তা থেকে তৈরি হয় কি মিথেন গ্যাস। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, সরাসরি কি পেলাম, তাহলে একটি জ্বালানি পেয়ে গেলাম। তাহলে কি বলছে দেখা যাক, জৈব আবর্জনা বাতাসে অনুপস্থিতিতে জীর্ণকরণ করে পাওয়া যায় গ্যাসকে জৈব বা বায়োগ্যাস বলা হয়। এটা সম্পূর্ণ জ্বালানি হিসাবে ব্যবহৃত করা হয়। এই অবায়বীয় মানে কোনটা কি, বায়ুর অপরিবর্তে, মানে বায়ু থাকবে না। ওই যে বললাম যে ট্যাঙ্কারের ভিতরে সবকিছু বর্জ্য পদার্থগুলো গিয়ে ট্যাঙ্কারের মুখ বন্ধ করে যেটা পচে, তাতে বায়ু থাকে না। জীর্ণকরণ প্রক্রিয়ায় মূলত কি তৈরি হয়, মিথেন উৎপন্ন হয় বলে এই ঘটনাকে মিথেন উৎপাদন নামে অভিহিত করা হয়। গৃহস্থ বা শিল্পজাত ও কৃষিজাত জৈব আবর্জনা এই কাজে ব্যবহার করা হয়। গৃহস্থ জৈব আবর্জনা মূলত তরি তরকারি, আমি যে কথাটা বললাম, তরি তরকারি ও ফলমূলের খোসা এবং খাদ্য বিশেষ ইত্যাদি পড়ে এমন পৌরাণিক জল ও নানা নর্মদার আবর্জনা বোঝায়। শিল্পজাত জৈব আবর্জনা বলতে বোঝায় খাদ্য প্রক্রিয়াকরণ বা সংস্থার বর্জ্য ও নিকাশি জল। আর কৃষিজাত আবর্জনা বলতে মূলত উদ্ভিদের বর্জ্য অংশ ও পশু খামার থেকে পাওয়া গবাদি পশুর মল কে বোঝায়। তাই বলা যায় এই অবায়বীয় জীর্ণকরণ মানে পচনটা প্রক্রিয়াটা মিথেন উৎপাদন শুধুমাত্র শক্তি উৎপাদনের জন্য নয়। এই যে এই যে এই যে প্রাকৃতিক যে বর্জ্য পদার্থগুলো যেগুলো ছিল, এই বর্জ্য পদার্থগুলো অবায়বীয় অবস্থায় আমরা পচিয়ে যে মিথেন গ্যাস তৈরি করলাম, এটা শুধু মিথেন গ্যাস তৈরি হলে এটা একটা উপকৃত নয়, আর একটা কি উপকৃত বলতো, এই যে দূষণের হাত থেকে আমরা একটা বেঁচে গেলাম না খুব বড় অবস্থা থেকে, কি না দূষণ নিয়ন্ত্রণ এর একটাও বড় বিরাট ভূমিকা রয়েছে। বুঝতে পারলি? তাহলে পরের পয়েন্টে কি বলছে দেখা যাক। পরের পয়েন্টে কি না, বায়োফুয়েলটা কি বলছে, বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে উত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। শর্করা বা স্টার্চ সমৃদ্ধ ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ার বায়ো ইথানল আসলে কোথায় বায়োইথানল তৈরি হয়। বিদেশের বহু জায়গায় এই গ্যাসোলিনের সঙ্গে এটাকে মিশিয়ে যানবাহন চালানো হয়। উদ্ভিদের তেল অথবা প্রাণীর চর্বি থেকে বিশেষ প্রক্রিয়ায় এই বায়ো ডিজেল তৈরি করা হয়। এই যে উদ্ভিদ বা অণুজীব রয়েছে, এর অত্তীকরণ, এই উদ্ভিদ বা অণুজীবগুলোকে পচিয়ে কি করা হয়, এই বায়োফুয়েল তৈরি হয়। এই বায়োফুয়েলকে বর্তমানে ব্যবহার করে বিভিন্ন রকম গাড়ি চালানো করা হয়, নানান রকম ব্যবহার করা হয়। এটি যানবাহন চালাতেও যেমন ডিজেলের বিকল্প হিসাবে জ্বালানি, বললাম যে কথাটা। আধুনিক গবেষণায় পাওয়া যায় আধুনিক গবেষণা তথ্য থেকে দেখা যায় যে কিছু শ্যাওলা জাতীয় অথবা অন্যান্য অণুজীবেরাও প্রোটিন থেকে জৈব জ্বালানি জ্যাট্রোফা গাছ এই যে চাষ ও তার বীজ থেকে তৈরি তেলের
প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল তৈরিকেই বোঝায়। এই যে জ্যাট্রোফা গাছটা রয়েছে না, এই যে জ্যাট্রোফা গাছ, তার বীজ থেকেই তৈরি, দেখলাম যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটা হয় এই প্রক্রিয়ার মাধ্যমেই এই আমাদের বায়োডিজেল তৈরি। আমাদের দেশেরই প্রান্ত এলাকায় বা জঙ্গলের কাছাকাছি থাকে এমন মানুষেরা বহু যুগ ধরেই এই জ্যাট্রোফার তেল ব্যবহার করে আসছে। পরিশোধন না করেই জ্যাট্রোফার তেল ডিজেল বা জেনারেট বা অন্যান্য জৈব জ্বালানি, ভুট্টা, আখ থেকে পাওয়া অ্যালকোহল অথবা পাম অয়েল, ডিজেল ইত্যাদি তুলনায় এর উৎপাদন ভারতের মতো দেশের পক্ষে অর্থনৈতিকভাবে খুবই লাভজনক হতে পারে বলে এই একই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানও হতে পারে। তাহলে এটা থেকে বুঝতে পারলি কিরকম, এই যেহেতু আমাদের দেখলাম যে এই এই জ্যাট্রোফিয়া যে গাছটি রয়েছে এর বীজ থেকে সংগ্রহ করে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করছে। তারপরে কি বলছে, পারমাণবিক শক্তি, কি বলছে, পারমাণবিক শক্তি। আচ্ছা, আমরা এই যে পরমাণু যখন যখন আমরা দেখছিলাম, যখন স্ট্রাকচার যখন দেখছিলাম, তখন আমরা দেখছিলাম না পরমাণুর স্ট্রাকচারে পরমাণুর কেন্দ্রে কি ছিল, নিউক্লিয়াস ছিল না। পরমাণুর কেন্দ্রে কে ছিল, এই যে নিউক্লিয়াস ছিল না। নিউক্লিয়াসটা কি ছিল, নিউক্লিয়াসে কি ছিল, নিউট্রন ছিল, আর কি ছিল, প্রোটন। নিউট্রন আর প্রোটন যুক্ত হয়ে কি ছিল, নিউক্লিয় বন্ধন তৈরি করেছিল। তো সেই নিউক্লিয় বন্ধনকে যদি আমরা কোনো প্রকারে একটা বিশেষ প্রকারে যদি ওটাকে যদি আমরা ভাঙতে পারি, তা থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেই শক্তির দ্বারা আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। বুঝতে পেরেছিস? তার কি বলছে দেখতে পাই, পরমাণুর গঠন জানতে গিয়ে আমরা দেখেছি যে পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন গুলো একটা শক্তি দিয়ে আবদ্ধ থাকে, তাকে নিউক্লিয় বন্ধন, এই আমরা বললাম। যদি পরমাণুর নিউক্লিয়াসে বিশেষ একটা প্রক্রিয়ায় ভাঙা যায় তবে প্রচুর শক্তি বেরিয়ে আসে, এই শক্তিকে কাজে লাগাতে পারলেই বিদ্যুৎ পাওয়া যায়। এভাবেই তৈরি হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। কিন্তু দেখ, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হয়েছে, এতে অনেক আমাদের লাভ আছে। কেন কেন এতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারি, কিন্তু এদের একটা ক্ষতিকারক বিষয়ও আছে। এ থেকে বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে লোকের মানে মৃত্যু হতে পারে, মৃত্যু হয়, এরকম অনেক পরিমাণে ক্ষতি হয়ে যায়। কি দেখেছি না, বিদেশে তো বটেই, আমাদের দেশের মধ্যেও মহারাষ্ট্রের তারাপুর, কেরলের কালাপক্কম, তামিলনাড়ুর না কড়ানকুলাম, গুজরাটের কাকরাপাড়, এইসব জায়গাগুলোতে আমাদের দেশে থেকে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হয়ে গেছে। এই জায়গাগুলো ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়ে গেছে, আরো অনেক জায়গার কাজ চলছে দ্রুত গতিতে। 2032 সাল নাগাদ আমাদের দেশে 63,000 কি দেখতে পাচ্ছি না 63,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কিন্তু রাশিয়ার এই যে ব্যাপারটা বললাম, যে ঘটনাটা ঘটেছিল, এই যে রাশিয়ার যে চেরনোবিল বা এই জাপানের কে ফুকুশিয়ামা যে দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনায় আমরা দেখেছিলাম বহু লোকের প্রাণ গিয়েছিল। সেখান থেকে তেজস্ক্রিয় দূষণের বিপদের কথা আমাদের মাথায় রেখে আমাদের এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হওয়া জরুরি। সাধারণ মানুষের কাছে পরমাণুর বিদ্যুৎ এখনো ঠিক গ্রহণযোগ্য হয়ে উঠতে এখনো পারেনি। পরের পয়েন্টে কি বলছে না, এবার হচ্ছে তোর কি, এবার পয়েন্ট হচ্ছে তোর এই যে জ্বালানি দহনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব। জ্বালানি দহনের পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব আমরা আগেতেই দেখলাম যে জ্বালানি যখন আমরা পড়াচ্ছিলাম, দেখলাম যে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নানান রকম ক্ষতিকারক গ্যাস বেশি আমাদের শ্বাসকষ্ট করছিল, পরিবেশকে উষ্ণ করেছিল। কি দেখছি বলছে দেখ, অদাহ্য কার্বন, কি কাঠ কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি দহন থেকে অদাহ্য কার্বন কণা পরিবেশে মিশে যায়। এগুলো অ্যাজমা, হাঁপানির মতো বড় শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। বুঝতে পারলি? তারপর কি বলছে না, কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসটা কিরকম বলতো, ধরে এই
কম অক্সিজেনের কম, যেখানে কম অক্সিজেন আছে, যেমন বাড়ির মধ্যে ধরলে কম অক্সিজেন, সেইখানে যদি আমরা আগুন জ্বালাই, সেখানে আগুন জ্বালালে কি তৈরি হবে, সেখানে না কার্বন মনোক্সাইড তৈরি হবে, সেই সম্পূর্ণ পরিমাণে পুড়বে না সেটা। এই কার্বন মনোক্সাইড যখন তৈরি হবে, ঘরের মধ্যে যদি আমরা এরকম আগুন জ্বালাই, এই কার্বন মনোক্সাইডের সাহায্যে আমাদের মানুষের মৃত্যু হতে পারে এরকম অবস্থায়। কম অক্সিজেন এই সমস্ত জ্বালানি অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যা অত্যন্ত বিষাক্ত গ্যাস। তাই বন্ধ ঘরে, এই দেখ, বন্ধ ঘরে কাঠ কয়লা পোড়ালে খুবই ক্ষতিকারক। তাই বদ্ধ ঘরে কাঠ বা কয়লা জ্বালিয়ে কোনো মানুষ ঘুমিয়ে পড়লে তাতে মারাও যেতে পারে। বুঝতে পেরেছিস? তারপর কি বলছে, বায়ু দূষণ ও বিশ্ব উষ্ণায়ন। আমি যেই কথাটা বললাম তোদের, যে পোড়ালে কার্বন, কাঠ কয়লা পেট্রোল ডিজেল যখন পোড়াচ্ছি আমরা, তাতে কি হচ্ছে, নানা রকম ক্ষতিকারক পদার্থ বেরোচ্ছে। আমি বললাম না, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সালফার ডাইঅক্সাইড বেরোচ্ছে, কার্বন মনোক্সাইড বেরোচ্ছে। আর কি দেখছে, আমরা দেখলাম যে এই যে সূর্য থেকে আসা যে তাপ পৃথিবীকে যে উত্তপ্ত করছে, এর যে ফিরে চলে যাবে, ফিরে যেতে এই কার্বন ডাইঅক্সাইড একে বাধা দেয়, ফলে এই বিশ্ব উষ্ণায়ন। দেখ, অধিকাংশ জ্বালানি দহনের ফলে পরিবেশে কার্বন, সালফার ও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিশে যায়। এইভাবে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় এবং বিশ্ব উষ্ণায়নের প্রধান এটাই কারণ বলে চিহ্নিত করা হয়েছে। তারপরে কি বলছে, অ্যাসিড বৃষ্টি। কি বলছে, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে কি বলছে, না আমরা দেখলাম যে যখন আমরা জ্বালানি দহন করলাম, দেখেছি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড বেরোচ্ছে। এই যে সালফার ডাইঅক্সাইড বের হচ্ছে, এখানে দেওয়া আছে, হ্যাঁ, কি বলছে, এই যে সালফার ডাইঅক্সাইড বের হচ্ছে। তারপর কি দেখতে পাচ্ছি, এই যে পেট্রোল চালানোর যে ইঞ্জিন আছে, এই পেট্রোল চালানোর ইঞ্জিন থেকে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। এই বৃষ্টির সময় এই সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড মিশে কি করে, অ্যাসিড তৈরি করে। যেমন কি না, সালফারের সঙ্গে, কোথায় না, আগে পড়ে নি, কি বলছে দেখ, কয়লা ও ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা একটা ক্ষারকীয় ও অত্যন্ত শ্বাসরোধী গ্যাস। কি, কয়লা ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা একটি ক্ষারকীয় ও অত্যন্ত শ্বাসরোধী গ্যাস। আবার পেট্রোল ইঞ্জিন থেকে, যে কথা বললাম, পেট্রোল ইঞ্জিন থেকে কি তৈরি হয় না, নাইট্রোজেন। কি তৈরি হয়, নাইট্রোজেনের একাধিক গ্যাসীয় অক্সাইড তৈরি হয়। এই বৃষ্টির জলের সঙ্গে সালফার ও নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে গিয়ে, আমি যে বললাম যে সালফার আর নাইট্রোজেন অক্সাইড যে তখন মিশে যায়, কি তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে, অ্যাসিড উৎপন্ন করে। একেই অ্যাসিড বৃষ্টি বলা হয়, যা শস্য, ঘরবাড়ি ও মাটির পক্ষে খুবই ক্ষতিকারক। বিশেষ করে আমাদের যে নানান রকম সৌধ রয়েছে, মার্বেল স্ট্রাকচার, যেমন আমাদের তাজমহল, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেরকম যে সৌধগুলো রয়েছে, এগুলো মার্বেল দিয়ে তৈরি। অ্যাসিড বৃষ্টি হলে কি হবে, সেগুলো ক্ষতি হয়ে যাবে, তাহলে সৌধগুলো নষ্ট হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি, তাই পেট্রোল ডিজেলের মতো জ্বালানির বদলে যানবাহন সিএনজি ব্যবহার করা শুরু হয়েছে, কারণ সিএনজি থেকে অপেক্ষাকৃত কম পরিমাণ ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয়। অর্থাৎ সিএনজি একটা অপেক্ষাকৃত পরিষ্কার জ্বালানি। এই যে আমরা দেখলাম যে সালফার ডাইঅক্সাইড আর কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে কিভাবে আমরা অ্যাসিডটা তৈরি হচ্ছিল, দেখলাম যে দেখ, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে কি তৈরি হয়েছে না, সালফিউরিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে কি তৈরি হয়েছে না, নাইট্রাস। এই দেখ, নাইট্রাস অ্যাসিড আর কি, নাইট্রিক অ্যাসিড। এই যে এখানে নাইট্রাস আর নাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারলি কিভাবে অ্যাসিড বৃষ্টি হলো। তারপর কি বলছে, তাহলে আজকের ক্লাসে আমাদের এই এতটুকুই, বিষয় টপিকের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আলোচনা হলো। আর এই যতটুকু পড়ানো হলো আমাদের টপিকের মধ্যে, এই টপিকের মধ্যে যদি তোদের কোনো কিছু কোয়ারিজ, ডাউট যদি থাকে, তোরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবি। আর কি, তোরা এই বিষয় সংক্রান্ত কোনো কিছু নোটসের জন্য অবশ্যই তোরা ভিজিট করবি, কি স্কুলওয়ালার ওয়েবসাইটে ভিজিট করবি। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন নানান রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবি। থ্যাংক ইউ।